আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলা থেকে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম। 2016 সাল থেকে আমি ভূত এফএম শুনতাম। যাই হোক, মাঝখানে ভূত এফএম বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ভূত.com চালু করার জন্য। বেস্ট অফ লাক। সবসময় আপনাদের পাশে আছি। যাই হোক, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিজের চাচাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 2015। রাসেল ভাই, তার আগে আমি আমাদের ঘটনার জায়গাসমূহের বর্ণনা দেই, যাতে লিসেনারদের পরে বুঝতে সুবিধা হয়। ঘটনাটা ঘটে হলো আমাদের গ্রামের পাশের একটা গ্রামে। আমরা যে স্কুলে পড়াশোনা করতাম, সেই স্কুলটা ছিল আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই, মানে আমাদের গ্রামের পর মাঝখানে একটা গ্রাম পড়ে, তারপরে আমাদের স্কুল। আমাদের স্কুলটা যেহেতু উপজেলার মধ্যে অনেক একটা নাম করা একটা স্কুল ছিল, সেই জন্য আমাদের সেখানে পড়তে যাওয়া। যাই হোক, সেই সময় আমি জেএসসি পরীক্ষার্থী ছিলাম। আর আমার আমার সাথে যে ভাইটা, মানে ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, সে ছিল এসএসসি পরীক্ষার্থী। রাসেল ভাই, আমাদের ওই গ্রাম থেকে আমরা 4 জন ওই স্কুলে পড়াশোনা করতাম। তার মধ্যে 3 জন ছিল এসএসসি পরীক্ষার্থী আর আমি একাই জেএসসি পরীক্ষার্থী ছিলাম। যাই হোক, ওই রাস্তায় আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে। ওই নদীটা পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো। ওই নদীটার উপরে একটা পুল ছিল, পুল মানে ব্রিজ, বাঁশের ওটাকে গ্রামের ভাষায় বলে পুল। যাই হোক, ওই পুল পাড়ি দিয়েই পুলের পাশে একটা পরিত্যক্ত একটা ভিটা ছিল। ভিটা কোনো কবরস্থান বা কিচ্ছু না, সিম্পল একটা ভিটা। ভিটার মধ্যে অনেক রকমের গাছ, অনেক পুরনো গাছ। গ্রাম অঞ্চলে এরকম অনেক ভিটাই পাবেন আপনি। সেই ভিটাটার নাম ছিল আপনার তোতার ভিটা, কারণ ওই ভিটাটার মালিক ছিলেন তোতা মিয়া নামে একটা লোক। সে অনেক আগে মারা যায়, 1900 সালের দিকে সে মারা যায়। সেই থেকেই সেই ভিটাটার নাম তোতার ভিটা। সেই ভিটায় অনেক পুরনো গাছ আছে, সেই ভিটায় অনেক ঘটনা রয়েছে। যাই হোক রাসেল ভাই, ওই ভিটাটা পার হওয়ার পর অনেকটুকু রাস্তা ফাঁকা, মানে আপনার আরেকটা গ্রামের সংযোগস্থল, যেহেতু অনেকটুকু রাস্তা ফাঁকা থাকে। তারপরে আমাদের ওই গ্রামের শেষের দিকে আমাদের স্কুল। যাই হোক রাসেল ভাই, যেহেতু আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের একসাথে জিএসসি পরীক্ষাও ছিল, এসএসসি পরীক্ষাও ছিল। তখন কি করতো রাসেল ভাই, আমাদের স্কুল থেকে প্রতিবারই কোচিং এর ব্যবস্থা করতো টিচাররা। কি হতো যে আমাদের 2 মাস অথবা 3 মাসের জন্য একটা কোর্স করতো স্যার। যেহেতু ওই সময় প্রাইভেটের ওই রকম প্রচলন ছিল না, সেজন্য কোচিংটা অনেক ইফেক্টফুল ছিল। আসলে ওই কোচিংটা ছিল আপনার সন্ধ্যা 7টা থেকে 10টা। যারা স্থানীয় ছিল সেইখানকার তারা তো সেখানে ভালোভাবেই কোচিং করতে পারতো, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে ছিলাম, যেহেতু গ্রাম অঞ্চলের একটা এলাকা, সেটা অনেক টাফ রাত করে কোচিং করা। যাই হোক, যেহেতু আমরা 4 জন ছিলাম, 4 জনের বাবা মার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 4 জনেই একসাথে কোচিং করব। যাই হোক, যে কথা সেই কাজ। আমরা কোচিং এ ভর্তি হলাম। আমাদের কি করতাম, আমাদের যে সাইকেল ছিল, সাইকেলে মোবাইলের ব্যাটারি দ্বারা আপনার সামনে একটা বাল্ব লাগিয়ে করতাম, ওই যে বাতি জ্বালিয়ে স্কুলে যেতাম 4 জনে সাইকেল চালিয়ে, রাত্রে একসাথে আসতাম। যাই হোক, এভাবেই আপনার 15-20 দিন যাওয়ার পর কি হয় যে আমাদের ওইখানে একটা বন্যা হয়। আমাদের গ্রামে বন্যা হওয়ার কারণে আমাদের নদী ভরে যায়। নদী ভরে যাওয়ার কারণে আমাদের ওই যে পুল, সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে একটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়, কারণ সেখানে ভেলা দ্বারা মানুষ পারাপার হতো। যেহেতু আমরা রাত করে কোচিং করতাম, ভেলা দ্বারা পার হওয়াটা অনেক ঝুঁকির ছিল আমাদের। সেখানে মাঝে মাঝে ভেলা পাওয়া যেত না, মানে ওই ফেরি, ভেলা মানে হইলো ভুরা, আমরা ভুরা দিয়ে বার হতাম। তখন তো সাইকেলও আনা যেত না। আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলে যেতে সময় লাগতো আপনার 30 মিনিটের মতো। আমাদের কোচিং ছুটি দিত 10টায়। যাই হোক, আমাদের যখন বন্যাটা আসলো, তখন আমার বাড়ি থেকে আমাদের স্কুলের যে দপ্তরের বাসা ছিল, সেইখানে আমাকে লজিং রাখা হলো। সেখান থেকে আমি কোচিং করতাম।
কিন্তু আমাদের যে তিন ভাইরা ছিল মানে আমাদের এলাকার, আমাদের একটা আমার নিজের চাচাতো ভাই আর দুইজন এলাকার, তারা যেহেতু তিনজন অনেক বড়ই ছিল এসএসসি পরীক্ষার্থী, তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে বাড়ি থেকে কোচিং করবে। যে কথা সেই কাজ, তারা তারা তখন কোচিং করতো, তখন তারা সাইকেল নিয়ে আসতো না, তখন তারা হেঁটে হেঁটেই ভেলা পার হতো, ভেলা পার হয়ে আবার স্কুলে কোচিং করতো, রাত 10টার সময় যাইতো। আর আসলে একটা কথা বলে রাখি যে আমাদের আমাদের যে গ্রাম আর আমাদের যে গ্রামে যাওয়ার মাঝখানে যে একটা গ্রাম, সেই গ্রাম এতই প্রত্যন্ত একটা গ্রাম যে আপনার সেই 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 এলাকায় বিদ্যুতের সংযোগ পৌঁছায় আপনার 2020 সালে। তার আগে কোনো বিদ্যুৎ ছিল না সেখানে, মানুষজন সোলার সংযোগের সাহায্যে সোলার সংযোগ ব্যবহার করতো। তাও প্রত্যেক মানুষের বাসায় ছিল না, হাতে কোনো দুই একজনের, আর সবাই দোয়াত হারিকেন ব্যবহার করতো। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা ঘটে হলো এরকমই একটা রাত্রে। ঘটনাটা ঘটে হলো যে আমার ওই ভাইয়ের সাথে আর তার সাথে আরেকজন ছেলের সাথে, তাদের তিনজনের মধ্যে একজন সেদিন কোচিংয়ে আসে নাই কোনো একটা কারণে, সেজন্য তাদের দুইজনকেই কোচিংয়ে আসতে হয়। যখন তারা দুইজন কোচিং শেষে বাসায় যাওয়ার সময় আপনার ওই ওই তোতার ভিটার ওই জায়গায় যায়। আসলে তখন ওই জায়গায় তারা লক্ষ্য করে যে তোতার ভিটার পাশেই, মানে ওই জায়গায় তাদের ভেলার জন্য অপেক্ষা করতে হয়, যেহেতু ওই জায়গাটা অনেক ভয়ানক একটা জায়গা। তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে কোনো নৌকা নেই। হ্যাঁ, আসলে ভাই সেখানে কোনো ভেলা বা ফেরি কিচ্ছু নেই। তারা অনেক ঘাবড়ে যায় মানে যে এত রাত্রে, মানে গ্রামে রাত 10টা 10:30 মানে কিন্তু অনেক রাত। মানুষ 8টা 9টার সময় গ্রামে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেখানে তারা যখনই গিয়ে দেখে যে ভেলা নাই, তারা তো মানে অনেক ভয় পায়। মানে একটা একটা জিনিস কি যে সেখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে তোতার ভিটার, সেখানে এত রাত্রে তারা ভেলা পাচ্ছে না। যাই হোক, তারা একটু পরেই তারা উদ্বোধন করে যে পাশে একটা মানে কাফন মোড়ানো একটা লাশ। মানে লাশটা দেখে তারা রীতিমতো মানে এতটা ভয় পায় যে তারা মানে চিল্লাবে যে অথবা দৌড়াবে, তার কোনো ভাষাই তারা খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। যাই হোক রাসেল ভাই, তারা সেই মুহূর্তে লক্ষ্য করে যে ফেরি এসে তাদেরকে ডাকছে যে মামা চলেন, পার করে দিই। হ্যাঁ, এরকম একটা অবস্থা। কিন্তু তারা এখনই লক্ষ্য করলো যে তাদের ওই কোনো ফেরি ছিল না। যদি ফেরি থাকতো, মানে ফেরি যদি আসতো, তাহলে তারা তো অবশ্যই দেখতো, কারণ সেই সময় শীতকালও ছিল না যে কুয়াশার জন্য দেখা যাবে না। তারা লাইট মারলেই দূর থেকেই বোঝা যেত যে কেউ আসছে নাকি, পানির শব্দ পাইতো। কিন্তু রাসেল ভাই, একটা কথা হলো যে মানে ফেরিটা যে এসে ঘাটের মধ্যে চাপছে, তাদের কোনো শব্দই পায় নাই, হুট করে ডাকতেছে মামা। যাই হোক, তারা ওই সময় মানে প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা। তারা সেটা ভাবতেও পারে নাই যে ওই ফেরিটা আসলো, কোনো শব্দ হলো না, এই টাইপের। যাই হোক, তারা যখন ওই লাশটার পাশে দাঁড়িয়েছিল, তখনই একটা মানুষ আসা মানেই যে আপনি বুঝতে পারছেন ওই সময় মানে একটা মানে মরুভূমিতে পাওয়ার মতো, হিরে পাওয়ার মতো। যাই হোক, যখনই তারা এটা বলে যে আচ্ছা মামা চলেন তাহলে, তারপরে সরি রাসেল ভাই, তার আগে বলে যে এই যে মামা দেখেন, এই যে কফিনের মোড়ানো এই যে লাশটা, এই কাপড়ে মোড়ানো এই লাশটা, এটা কে জায়গায় রেখে গেছে, কে বা মারা গেছে, কিছুই তো শুনলাম না। আমরা ইয়াতে আসলাম, থেকে 7টার সময় আমরা কোচিংয়ে আসলাম। পরে বলে যে না মামা, এটা একটা অনেক দূরের একটা লোক মারা গেছে, আমি ফেরি দিয়ে তাকে পৌঁছানোর জন্য আসছি, যেহেতু আপনারা আসছেন আপনাদেরও নামিয়ে দেই, তারপরে আমরা এই ফেরি লাশ নিয়ে আমি তার বাসায় পৌঁছে দেবো। যাই হোক রাসেল ভাই, তারা প্রথমে রাজি হয় না, বলে যে আমাদের আগে নামিয়ে দেন, তারপরে আপনি লাশটা নিয়ে যান। অনেক জোর জবরদস্তি করার পর রাসেল ভাই তারা লাশটার সাথে যেতে রাজি হয়, যেহেতু কোনো উপায় নেই। রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে যখনই লাশটা নিয়ে তারা মাছ নদীতে যায়, মানে মাছ নদীতে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে আপনার ওই মাঝিটা তাদের সাথে কোনো কথা বলছে না। একটা বিষয় লক্ষ্য করবেন রাসেল ভাই, মানে একটা বিষয় বলে রাখি যে গ্রাম অঞ্চলের যে ফেরিওয়ালা অথবা কোনো ভুরাওয়ালা এত রাত্রে আপনার যাওয়ার সময় দেখবেন যে অনেক রকমের গল্প করে, অনেক রকমের কথা বলে, কারণ ওই সময় একটা ভয়ের একটা মুহূর্ত সবার জন্যই। যাই হোক, সে মাঝিটা সব চুপ, একবারে চুপ,
মানে পুরা রাস্তায় একদমই চুপ করে করে যাইতেছে। তখনই একটা সময় লক্ষ্য করে যে ওই মাঝিটা ওই লাশটার অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু সে বইটা বাইতেছিল না, কিন্তু নৌকা চলতেছিল। হ্যাঁ, মানে ফেরিটা। হ্যাঁ, এসে মানে তাদের এরকম কোনো খেয়ালই ছিল না। হ্যাঁ, এক সময় তারা লক্ষ্য করে যে মাঝিটা ওই কাপড়ের যে মাথাটা আছে, মানে মাথা যে পাশে বাঁধা ওইটা খুলতেছে। হ্যাঁ, খোলার পর আপনার তারা হয়তো প্রথমে ভাবছিল যে চেক করতেছে যে লাশটা ঠিক আছে নাকি, বা কত সময় মুখ দেখে না মানুষ মাথা খুলে, তারা প্রথমে সেটা ভাবে, তারা সেদিকে খেয়াল করে না। তাদের মধ্যে এমনি একটা ভয় কাজ করতেছিল ওই কোহিনের তখন পাশেই। যাই হোক, রাসেল ভাই একটা সময় লক্ষ্য করে যে ওই মাছিটা ওই লাশটা খাচ্ছে। মানে আপনি লক্ষ্য করেন যে তারা একটা সময় লক্ষ্য করলো যে মাঝিটা লাশটা খাচ্ছে। তারা প্রথমে ওরকম বুঝতে পারে নাই যে কি করতেছে। তারপরে একটা সময় দেখে যে মাঝিটা লাশটা খাচ্ছে, এবং যখনই মনে করেন যে তারা এটা মানে প্রথমে তো আবছা অন্ধকারে সেটা লক্ষ্য করে, তার দিকে লাইট মারে না। যখন এটা আন্দাজ করার পর তারা লাইট মারে মাঝিটার দিকে। আপনার লাইট মারার পর মনে করেন যে রাসেল ভাই যে জিনিস দেখে এটা তো কখনোই তাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, তারা দেখে যে মাঝিটা মনে করেন যে মুখ দিয়ে রক্ত লাল, আর তাদের মুখের আপনাদের যে দাঁতের দুই সাইডে দুইটা দাঁত আছে না, মানে চোক্কা দাঁত আমরা যেটাকে বলি, সেই দুইটা দাঁত দিয়ে সে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাওয়ার পর মনে করেন যে তার চোখের মনিটা স্বাভাবিকভাবেই ছিল না, তার কোনো চোখই ছিল না, চোখটা অন্ধকার ছিল তাদের লাইটের আলোতে, যেটা ব্যাখ্যা। তারপরে মনে করেন যে এটা দেখার পর তারা সেখান থেকেই লাফ দেয়। লাফ দিয়ে মানে জীবন মরণ বাঁচার জন্য তারা কেমনে যে সেখান থেকে বেঁচে একটা ঘাটের মধ্যে যেয়ে পৌঁছায়। যাই হোক রাসেল ভাই, কোনো একটা পাড়ে যেয়ে হয়তো বা তারা অজ্ঞান হয়ে পড়ে থাকার পর একটা সকালে আমাদের পাশের এলাকার একটা মাঝি তাদেরকে উদ্ধার করে মানে তাদেরকে দেখতে পায়, এবং ও দেখতে পাওয়ার পর চিনে যায়। মানে কোন মাঝি দেখতে পায় যে ওই মাঝিটাই, মানে সেটা আপনি বলতে পারেন যে তারা রাত্রে যে মাঝিটার নৌকায় ছিল সেই মাঝিটার রূপেই হয়তোবা ওই দুষ্টু জিন বা যেটাই বলি পিচাস সেটা এসেছিল। ওই মাঝিটা তাদেরকে অবশ্যই চেনে, কারণ প্রতিনিয়তই তারা তার মানে ফেরিতেই বার হয়। যাই হোক রাসেল ভাই, তারপরে তারা তাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর কি হয় রাসেল ভাই, তারা একদিন পর তাদের জ্ঞান ফেরে। তাদের জ্ঞান, সবাই ভাবছিল যে তারা হয়তো বা মারা গেছে। হ্যাঁ রাসেল ভাই, অনেক শোক কান্না শুরু হয়ে যায়। আমিও তখন এই ঘটনাটা শুনে আমিও তখন বাসায় যাই তাদের দেখতে। যাই হোক রাসেল ভাই, ওই চাচাতো ভাই 2 দিন পর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে প্রায় 1 সপ্তাহ কথা বলতে পারে না, জাস্ট তাকিয়েই থাকে, এরকম একটা অবস্থায় এত শক খায়। যাই হোক, এক সময় যখন তারা পুরোপুরি জ্ঞান ফেরে সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে ঘটনাটা শোনা হয়। ঘটনাটা তারা বলে। ঘটনাটা বলার পর তারা ওই মাঝিকে ডাকে, তাদের বাসার লোক। ঘটনাটা তারা বিশ্বাস করে, কারণ ওই যে ভিটাটার কথা বললাম রাসেল ভাই, ওই ভিটাটায় অনেকেই এর আগে অনেক কিছুই দেখছে, অনেক ঘটনা আছে ওই ভিটাকে ঘিরে। আপনি ওই ভিটাটা আপনার 200-300 বছর আগের ভিটা। আপনার বাপ দাদা, তারও দাদা থেকে ওই ভিটাটার অনেক ঘটনা রয়ে আসছে। ওই ভিটাটার যে গাছগুলো আছে সেটা কখনো কাটারও সাহস পায় না, বা সেই ভিটায় যে কেউ বসবাস করবে এই টাইপ, কারণ ওই ভিটার মালিক এখনো বেঁচে নাই। ওই ভিটা দখল নেওয়ারও কখনো চিন্তা আসে না। যাই হোক রাসেল ভাই, তখন আমার ওই চাচাতো ভাইয়ের যে আত্মীয় স্বজনরা ওই মাঝিকে ডাকে। একদিন ডাকার পর বলে যে তুমি যে ওকে উদ্ধার করার পর ওই রাত্রে যে ঘটনাটা যে শুনে যে ওই মাঝি ছিল, পরে বলে যে না, আমি তো সেই দিন আমার বোনের বাড়ি গেছিলাম, মানে ওই মাঝিটা নাকি ফেরি সেল রেখে ওর বোনের বাড়ি গেছিল। বোনের বাড়ি যাওয়ার আগে ওর যে ওই ছোট ভাইরে ফেরির দায়িত্ব দিয়ে গেছিল। ফেরির দায়িত্ব দিয়ে যাওয়ার পর আপনার মনে করেন যে ওই ছোট ভাই তো 10টার আগেই বাসায় চলে যায়। কিন্তু স্বাভাবিকভাবে মাঝে 10টার পর পর্যন্তও থাকতো, কিন্তু সেদিন তারা 10টার আগেই বাসায় চলে যায় ফেরি। তারপরে মনে করেন যে এই ঘটনাটা ঘটে ওনাদের সাথে।
রাসেল ভাই তারপরে তাকে হুজুর দেখানো হয়। হুজুর দেখিয়ে পানি পড়া, ওর যত রকমের চিকিৎসা আছে সব করানো হয়, তারপরেও তাদের ভয় কাটে না, ধরা যায় তার। তারপরে মনে করেন যে হুজুরের বৈশিষ্ট্য মতে যে ওই ভিটার মধ্যে কিছু দুষ্টু জিন থাকতো, মানে দুষ্টু জিনগুলো ওদের উপর মানে নজর রাখছিল। তাদের কোনোই দোষ ছিল না। আমার ওই তাদের ইচ্ছা ছিল যে তাদের ভয় দেখাবে, অনেক মারাত্মক একটা ভয়। যেহেতু তারা সবসময় তিনজন থাকতো, তিনজন থাকার কারণে সেই সুযোগটা সে পাইতো না। সেদিন সুযোগটা পায়, কারণ সেদিন ওই মাঝিটাও ছিল না, তারপরে তাদের মধ্যে মাত্র দুইজন ছিল, যার কারণে অনেক বড় একটা সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে আপনার মনে করেন যে তাদেরকে এইভাবে অনেক মারাত্মকভাবে ভয় দেখায়। যাই হোক রাসেল ভাই, এটাই ছিল ঘটনাটা আমি আমাদের এলাকায় একটা প্রচলিত একটা ঘটনাটা সবাই জানে, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবেই শুনছি। তারপরে তারা কোচিং তো আর করে না। আমি আমি তো লুজিংবাড়ি থেকে কোচিং শেষ করে পরীক্ষা দিয়ে তারপরে ইয়াতে গেছি। যাই হোক, ওই ভাইটা এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত আছে। আমি পরিচয় দিচ্ছি না কারো। যাই হোক, আশা করি আপনার ঘটনাটা ভালো লাগবে। আর ঘটনাটার সত্যতা আমি বলতে পারি 100%, কারণ ঘটনাটা অনেক ভালোই, সারা আমাদের গ্রামে সবাই প্রায় জানে। আমি এখন যেহেতু আমি আমাদের গ্রামে নেই বর্তমানে, আমি রংপুরে বর্তমানে অধ্যয়নরত আছি, রংপুর। সেজন্য আমি আমাদের ওই তোতার ভিটার ছবিটা আপনাকে পাঠাতে পারছি না, কিন্তু আমাদের এলাকার ওই ওই জায়গাটা, ওই নদী আর ওই তোতার ভিটার ছবি আমি অবশ্যই আপনাকে পোস্ট করব সময় করে আপনার ইমেইলে। এই ছিল রাসেল ভাই ঘটনা। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার। ওই থানারই কোন একটা গ্রামে ঘটনাটি ঘটেছিল। আর এই ঘটনাটি এই মীর শিহাব ভাই তার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি ঘটে 2000 সালের দিকে। 2000 সালের শীতের এক রাতে এই ঘটনার সূত্রপাত হয়। মূলত আগের দিনে শীতের রাতে গ্রামে ঝাড়ি হতো। গ্রামে যারা থাকে তারা জানবে যে ঝাড়ি কি। আমি আসলে প্রিয় লিসেনার, ঝাড়ি কি আমি এটা আসলে বুঝতে পারছি না, হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ওই ঝাড়ি দেখতে ওনার বড় ভাই এবং তার দুই বন্ধু তারা গিয়েছিলেন। তারা মোট 3 জন ছিল। তার দুই বন্ধুর নাম হচ্ছে রনি এবং উজ্জ্বল। মূলত ঘটনাটা ঘটে হচ্ছে উজ্জ্বলের সাথে। তারা ভাবলো যে ওই রাতে তারা ঝাড়ি দেখতে যাবে, যেই ভাবে সেই কাজ। বলে রাখা ভালো যে উজ্জ্বল উনি দেখতে বেশ হ্যান্ডসাম এবং সুন্দর ছিলেন। তো তারা 3 বন্ধু ঝাড়ি দেখতে চলে যায়। ঝাড়ি শেষ হতে হতে রাত প্রায় 2টো বেজে যায়। ঝাড়ি থেকে আসার সময় বাজার থেকে উজ্জ্বল মিষ্টি কিনে নেয়, কারণ ঝাড়ি উপলক্ষে বাজারের কিছু কিছু দোকানপাট খোলা ছিল, কারণ তারা জানতো যে রাতের বেলা মানুষ ফিরবে। নরমালি কিন্তু গ্রামে এত রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে না। তো মিষ্টি বলতে তারা মূলত জিলাপি কেনে, 2 কেজি জিলাপি কেনে। আর উজ্জ্বল বলে যে 1.5 কেজি বাড়ির জন্য নিব এবং আধা কেজি আমরা 3 জন খেতে খেতে চলে যাব। আর তারা চিন্তা করে যে এত রাত্রে তো আর গাড়ি পাবে না, তারা হাঁটবে আর খাবে, এভাবে যাবে আর কি। এখন এর মধ্যে রনি, যিনি এই রনি বলে ওঠে যে সোজা রাস্তা দিয়ে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, চল আমরা ফসলের মাঠের মধ্য দিয়ে যাই, মাঠের মধ্যে দিয়ে আইল দিয়ে গেলে অনেক সহজ হবে, কম সময় পৌঁছতে পারবো বাড়িতে। তো সবাই বলে হ্যাঁ ঠিক আছে, ভালো প্রস্তাব। তো সবাই ওই মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে মাঠ যখন প্রায় শেষ দিকে চলে এসেছে, তখন সামনে একটি ছোট্ট খাল পড়ে। ওই খালের সামনে এসে উজ্জ্বল বলে, চল আমরা কিছু জিলাপি খাই, এখান থেকে খেয়ে এই খালের পানিতে হাত ধুয়ে তখন আবার চলে যাব। তো তারা 3 জন 3টা জিলাপি নিল এবং খাওয়া শুরু করলো। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এই উজ্জ্বল, আমাকে মিষ্টিগুলো দিয়ে জানা। আজব বিষয়, এই কণ্ঠটা ছিল একটি মেয়ের কণ্ঠ।
তখন উজ্জ্বলকে এই শিহাব ভাইয়ের বড় ভাই এবং রনি তারা বলল যে এই উজ্জ্বল, রাতের বেলা এভাবে কেউ মিষ্টি চাচ্ছে, এটা তো স্বাভাবিক কিছু না রে, তুই মিষ্টিগুলো এখানে রেখে যা। এদিকে উজ্জ্বল আবার খুব সাহসী ছিলেন। তিনি বলছেন যে টাকা দিয়ে মিষ্টি কিনেছি কি ওকে দেওয়ার জন্য? মিষ্টি কিনলাম আমি, আর কে না কে চাইলো আর তাকে দিয়ে যাব, এটা তো হয় না। চল বাড়ির দিকে হাঁটা দিই, বাড়ি তো আর বেশি দূরে না, সোজা হেঁটে চলে যাব, কাউকে কিছু দিব না। তখন রনি আর শিহাব ভাইয়ের বড় ভাই তারা যেটি করে, তাদের হাতে যে মিষ্টিটা ছিল, মিষ্টি বলতে জিলাপি ছিল, কিছুটা খেয়েছিল, তারা আর ওটা খায় না। তারা ঠিক যেখানে বসে খাচ্ছিল সেখানেই রেখে ওই খালের পানিতে হাত ধুয়ে উঠে পড়ে। এদিকে উজ্জ্বল কিন্তু মিষ্টি খেয়ে যাচ্ছিল, মানে জিলাপি খেয়ে যাচ্ছিল। তো খাওয়ার পর সে কি করে, সে যখন তার প্রয়োজনীয় যতটুকু তার প্রয়োজন ছিল, সে যখন জিলাপি খাওয়া শেষ হয়ে যায়, তখন সে ওই হাত ধোয়ার জন্য আবার খালের মধ্যে নেমে পড়ে। হাত ধুয়ে যখন সে উঠতে যাবে, হঠাৎ করে তার মনে হয় কে যেন তার পা টেনে ধরেছে। তখন সে দেখে ওই খালের পানির মধ্যে একটা মেয়ে বসে আছে। মনে হচ্ছে মেয়েটি ডুব দিয়েছিল, তার চুল ভেজা, সে উঠে বসেছে, মানে তার মাথাটা পানির থেকে উপরে দিকে ভাসিয়ে দিয়েছে এবং তার ভেজা হাতেই উজ্জ্বলের পা টেনে ধরেছে। বলছে, উজ্জ্বল, মিষ্টিগুলো আমাকে দিয়ে যা না, আমি খাবো। এখন উজ্জ্বল সে কিন্তু বুঝতে পারে এটা প্যারানরমাল কোনো বিষয় হতে পারে, কিন্তু তার এটাও মনে হয় যে এই মেয়েটি মনে হয় পাগল ছাগল কিছু হবে, তা না হলে এত রাত্রে সে এদিকে হাঁটাহাঁটি করছে, কেন পানির মধ্যে সে কি করে, তাও আবার শীতের রাত্রে। শিহাব ভাইয়ের বড় ভাই এবং রনি তারা এই মেয়েটিকে চিনতে পারছে না, কারণ গ্রামের মেয়ে হলে আর এরকম পাগলি হলে সে রাস্তাতে ঘুরে বেড়াতো, চিনতো, কিন্তু এই মেয়েটিকে তো তারা আগে কখনো দেখেনি। মেয়েটির বয়স 18 কি 19 এমন হবে আর কি। তখন শেষবারের মতো শিহাব ভাইয়ের বড় ভাই এবং রনি উজ্জ্বলকে রিকোয়েস্ট করে, উজ্জ্বল, মিষ্টিগুলোকে দিয়ে দে, এগুলো নিয়ে যাস না সাথে করে, বিপদ হবে। উজ্জ্বল সজোরে মানে তার পা ছাড়িয়ে নেয় ওই মেয়েটির হাত থেকে এবং সে বলে যে এই মেয়েটাকে আমি আগে কোথাও যেন কয়েকবার দেখেছি, এটা তো পাগল ছাগলই হবে, কোথাও কোথাও আমি তাকে দেখেছি, কিন্তু মনে পড়ছে না কোথাও দেখেছি, এটা বলছে কিন্তু উজ্জ্বল অন্য দুইজনকে বলছে। তখন ওই শিহাব ভাইয়ের বড় ভাই এবং যে রনি তিনি বলেন যে তুই আবার একে কোথায় দেখবি, আমরা তো একসাথেই থাকি, কই আমরা তো কখনো একে দেখি নাই, আর এতটা পথ আসলাম কোনো মেয়েকেও তো দেখলাম না, ফসলের মাঠ দিয়ে আসলাম কাউকে দেখলাম না, হঠাৎ করে খালের পাড়ে এসে তাকে দেখলাম কেন, বিষয়টা তো স্বাভাবিক বলে কিছু মনে হচ্ছে না, এই জন্য উজ্জ্বল মিষ্টিগুলো তুই দিয়ে দে। কিন্তু উজ্জ্বলের একটাই কথা, সে মিষ্টি দেবে না। তো হাঁটতে হাঁটতে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার আগ পর্যন্ত আর কারো কণ্ঠও তারা শোনেনি মিষ্টি যে চাচ্ছে তাদের কাছে, আর কাউকে তারা দেখেও নি। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এখানেই শেষ হলে কেমন হতো? না প্রিয় লিসেনার্স, ঘটনাটা আসলে এখান থেকেই শুরু। এই উজ্জ্বল মাঝে মাঝে ওই মেয়েটাকে দেখতো, দিনের বেলাও দেখতো, রাতের বেলা হেঁটে যাওয়ার সময় সে মেয়েটাকে দেখতো, আর রাতের বেলা মাঝে মাঝে তার জানালার কাছে এসে ঠক ঠক শব্দ করতো, বলতো, উজ্জ্বল, আমাকে মিষ্টিগুলো দিলি না না। তো এইভাবেই চলতে থাকে। উজ্জ্বল এটাকে আসলে কোনো গুরুত্ব দেয় না। এরপরে এমন একটি ঘটনা ঘটে যেখান থেকে এই ঘটনাটি নতুন করে মোড় নেয়। উজ্জ্বল খুব যেহেতু প্রথমে বলেছি সে খুব হ্যান্ডসাম এবং সুন্দর চেহারা ছিল, তার সাথে একই গ্রামের আরেকটি মেয়ের বিয়ের কথা হয়েছিল। সময়টা কিন্তু 2000 সালের ঘটনা। তখন কিন্তু এরকম মোবাইল ফোন ছিল না, মনের কথাগুলো চিঠি লিখে আদান প্রদান করতে হতো। এক রাতে সে তার বিছানার উপর একটা চিঠি পায়। সে যখন সন্ধ্যার পরে মানে ঘরে ঢুকেছে, দেখে বিছানার উপর একটি চিঠি। চিঠি খুলে দেখে এটি তার সাথে যার বিয়ে হওয়ার কথা হয়েছে তারই হাতের লেখা চিঠি। ওখানে লেখা আছে যে তুমি রাত 10টার দিকে আমাদের বাড়ির পুকুর পাড়ে এসো, কিছু জরুরি কথা আছে। উজ্জ্বল চিন্তা করে কি ব্যাপার, এত রাতে সে আমাকে ডাকছে কেন, নিশ্চয়ই সিরিয়াস কিছু হবে, তা না হলে তো রাতের বেলা ডাকার কথা না, এরকম হলে তো দিনের বেলায় আমাকে ডেকে কথা বলতে পারতো। তো ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সে চিন্তা করে যে তাহলে যাই। সত্যি উজ্জ্বল যখন সেই কথা যেখানে ছিল, যেখানে আসার কথা ছিল, সেখানে যখন যায়, সে পুকুর পাড়ে যায়, দেখে সত্যি ওই মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মেয়েকে তো সে আগেও অনেকবার দেখেছে।
কিন্তু এবার মনে হচ্ছে মেয়েটি যেন মানে তার কাছে একটু অচেনা লাগছে, তার চোখে মুখে রাগের ছাপ। এখন তাকে ডেকে নিয়ে এসেছে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। তখন উজ্জ্বল বলে, কি ব্যাপার, কি প্রয়োজন বলো, এত রাত্রে মানুষ দেখে ফেললে তো অনেক আজে বাজে কথা বলে ফেলবে, তো কি বলার বলো, দ্রুত বলো। মেয়েটি কোনো কথা বলে না। এক পর্যায়ে উজ্জ্বল বলে, ধুর, এত রাত্রে ডেকে নিয়ে এসেছো, কোনো কথা বলতেছো না, তাই বলে উজ্জ্বল রাগ করে চলে যায়। পরের দিন ওই মেয়ের সাথে উজ্জ্বলের যখন দেখা হয়, তখন উজ্জ্বল বলে, কি ব্যাপার, কালকে রাত্রে আমাকে ডেকে কথা বললা না, ডেকে নিয়ে আসলা চিঠি দিয়ে, কথা বললো না, এভাবে কি হেনস্থা করার কোনো মানে হয়? ওই মেয়েটি আকাশ থেকে পড়ে যে, আমি তোমাকে কখন ডাকলাম? বলে, কেন, তুমি আমাকে চিঠি লিখে আমাকে কালকে রাতে ডাকলা, আমি দেখা করতে গেলাম, তুমি আসলা। বলে, গত রাত্রে তো আমার আব্বু খুব অসুস্থ ছিল, আমি তো ঘর থেকে বেরই হই নাই, আর রাতের বেলা আমি তোমার সাথে দেখা করতে যাব কেন? গ্রামের লোক কি বলবে এটা দেখলে? তখন উজ্জ্বল আকাশ থেকে পড়ে, তাহলে আমি কার সাথে দেখা করতে গেলাম, চিঠিটা কে লিখলো? তখন সে দৌড়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ওই চিঠিটা খোঁজার চেষ্টা করে, কিন্তু ওই চিঠিটি সে আর কোথাও খুঁজে পায় না। আজব ব্যাপার। এরপর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায় যে আসলেই আমি কাকে দেখছি। সে কিন্তু ওই মেয়ের তথ্য পাওয়ার পরে, যে সে বলছে তার বাবা অসুস্থ ছিল, সে কিন্তু সেটাকে ক্রস চেক করেছে আরেকজনের মাধ্যম দিয়ে, যে আসলেই তার বাবা রাত্রে অসুস্থ হয়ে গিয়েছিল কিনা, এবং সত্যি কিন্তু ওই মেয়ের বাবার অসুস্থতার খবর মানে সে পেয়েছিল। তখন সে চিন্তা করছে যে আসলেই আমি একটা বিপদে পড়ে গেছি মনে হয়। এর মধ্যে শুরু হয় আরো একটি ঘটনা। সেটি হলো, রাতের বেলা সে যখন ঘুমিয়ে পড়তো, মানে উজ্জ্বল যখন ঘুমিয়ে পড়তো, ঘুমের মধ্যে ওই যে খালের পাড়ে যে মেয়েটিকে দেখেছিল, এই মেয়েটিকে সে স্বপ্নে দেখতো। ওই মেয়েটি খুব সুন্দর চেহারা নিয়ে তার কাছে আসছে, এবং কাছে আসার সাথে সাথে তার চেহারাটি বিকট হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর আকৃতি হয়ে যাচ্ছে। আর সে ধর্মর করে ঘুম থেকে উঠে বসতো, চিৎকার চেঁচামেচি করতো। দেখা গেল উজ্জ্বল সে আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, তার চেহারার যে সৌন্দর্য সেটা ম্লান হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। তখন তার পরিবারকে এই পুরো বিষয়টি খুলে বলে। তখন তার পরিবার উজ্জ্বলকে নিয়ে একজন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তাকে দেখেই বলে যে ও তো ভয়ঙ্কর ভাবে জিন দ্বারা আক্রান্ত হয়েছে, আমি চেষ্টা করে দেখি কি করা যায়। ওই হুজুর বলেন, ওই হুজুর সেই মেয়েরূপী জিনটিকে, যে মেয়েটিকে মানে যে জিনটিকে খালে মেয়ের সুরতে দেখা গিয়েছিল, তাকে হাজির করেন। তাকে হাজির করার পরে বলেন যে তুই কে, কোথা থেকে এসেছিস বল। তখন সে বলে যে আমি একদিন উজ্জ্বলকে রাস্তায় হাঁটতে দেখে তাকে ভালো লাগে, তাকে আমার পছন্দ হয়ে যায়। আমি মাঝে মাঝেই ওর সামনে দিয়ে মানুষের সুরতে যেতাম, অন্য কেউ দেখতো না কিন্তু ও দেখতো, কিন্তু ও কোনো পাত্তা দিত না। এতে করে আমার জেদ বেড়ে যায়। এক রাত্রে ওরা যখন ঝাড়ি দেখে ফিরে আসছিল, তখন ওদের হাতে জিলাপি ছিল। আমি বারবার খেতে চাইলেও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি ওকে পা ধরে পর্যন্ত চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দেয়নি। এরপর আমার রাগ উঠে যায় ওর উপর, আর ওকে আমি আর কোনো সুযোগ দেব না। ওকে আমি একদম তিলে তিলে মেরে ফেলবো, শেষ করে দেব। আর আমাকে কোনোভাবেই ওর থেকে কেউ সরাতে পারবে না। হুজুর অনেক রিকোয়েস্ট করে ওই জিনটিকে। তখন ওই জিনটি বলে আমি ওর রক্তে মিশে গেছি, ওকে কোনোভাবেই আলাদা করার আর কোনো সুযোগ নেই, ওকে আমি মেরেই ফেলবো। জিন বলে যে ঠিক আছে, তুমি ওকে প্রাণে মেরো না। তখন বলে ঠিক আছে, আমি ওকে প্রাণে মারবো না, তবে একটা শর্তে, সেটি হচ্ছে ও কখনো বিয়ে করতে পারবে না, আর আমি তার পুরুষত্ব কেড়ে নেব। সত্যি তাই প্রিয় লিসেনার্স, এই উজ্জ্বল আর বিয়ে করতে পারেনি। এই ঘটনার প্রায় 1 যুগ সময় ধরে সে হিজড়ার মতো হয়ে বেঁচেছিলেন। তিনি বিয়ে করতে পারেননি, নপুংসক হয়ে বেঁচেছিলেন। 2013 সালের মে মাসের 3 তারিখে তার বাড়ির পাশে পুকুর ঘাটের কাছে একটি গাছ রয়েছে। এই গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে উজ্জ্বল। সে কেন ফাঁসি দিল, কি দেখেছিল, কেউ জানে না। উজ্জ্বলের এভাবে 1 যুগ
এভাবে বেঁচে থাকা, হয়তোবা নিজের জীবনের প্রতি নিজেই বিরক্ত হয়ে গিয়েছিল উজ্জ্বল, আর এই কারণেই হয়তোবা সে সুইসাইড করেছে, অথবা ওই দুষ্টু জিনটি তাকে সুইসাইড করতে বাধ্য করেছে। এই দুটো বিষয়ের কিছু একটা হতে পারে, কিন্তু যেহেতু উজ্জ্বল মারা গিয়েছে, সে কাউকে কিছু বলতে পারেনি। যাই হোক প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা বিষয় শিক্ষা পাই, সেটি হচ্ছে যে রাতের বেলা যদি সত্যি কেউ এভাবে মিষ্টি চায়, আমাদের উচিত তার জন্য কিছু মিষ্টি রেখে দেয়া, অথবা পুরোটাই রেখে দিয়ে চলে আসা। দেখুন যে মীর শিহাব ভাইয়ের বড় ভাই এবং রনি ভাইয়ের সাথে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। তারা যদি ওই মিষ্টিটা ওখানে রেখে না দিয়ে তারাও খেতে খেতে চলে আসতেন উজ্জ্বলের মতো, হয়তো তাদের উপরও ওই জিনটি প্রতিশোধ নিতে পারত, কিন্তু তারা সেটা না করার কারণে হয়তোবা ওই জিন তাদের উপর কোনো প্রতিশোধ নেয়নি, কিন্তু উজ্জ্বলের উপর নিয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এবং ধন্যবাদ রাসেল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য একটি গল্প বলার। রাত ঠিক তখন 12টা বাজে 19 মিনিট। মোবাইল স্ক্রিন নিভতেই চারপাশে অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠল। বাতাস নামিয়ে দিয়ে চলেই গেল। বাস নামিয়ে দিয়ে চলেই গেল। পিছনে তাকিয়ে দেখি হেডলাইটের আলোটুকুও মিলে গেছে, যেন আমাকে নামিয়ে দিয়ে ইচ্ছে করেই অন্ধকারটা তালা মেরে দিল। এই জায়গাটার নাম মরা বটতল। নামটা ছোটবেলা থেকেই শুনে এসছি, কিন্তু কখনো এমন রাতে এখানে নামতে হবে সেটা ভাবিনি। গ্রাম এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে। মাঝখানে পরিত্যক্ত খাল, বাঁশঝাড় আর একটা পুরনো কবরস্থান। দিনের বেলায় লোকজন যায়, কিন্তু রাত হলে কেউ আসে না, বিশেষ করে আজ আমাবস্যার রাত। চারদিকে এমন নিস্তব্ধতা যেন নিজের শ্বাসের শব্দই বুক ধরফর করে ওঠে। হঠাৎ কানে আসে চাপা শব্দ, কেউ যেন ধীরে ধীরে মাটি নিচের দিকে টেনে নিচ্ছে। হঠাৎ করেই থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আবার হাঁটা শুরু করতেই শব্দটা ফিরে এলো আমার পিছনে। হঠাৎ চোখে পড়ল একটা আলো, ছোট কাপা কাপা আলো। আগুন না টর্চ, সঠিকভাবে বোঝা যাচ্ছিল না। নিজের গলাটাই নিজের কাছে অচেনা হতে লাগলো। আলোটা কাছে আসতেই বোঝা গেল একটা ভাঙ্গা সাইকেল চালাচ্ছে এক লোক। লোকটা অদ্ভুতভাবে ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়। আমি বললাম, গ্রামে যাবেন? লোকটা হাসলো, কিন্তু দাঁত দেখা গেল না। আমি কিছু ভাবার আগেই সে বলল, রাতে একা হাঁটা ভালো না, উঠেন, আপনাকে নামিয়ে দেই। মন বলছিল না, কিন্তু চারপাশের অন্ধকার আরো ভয় ধরিয়ে দিল। কোনো কিছু চিন্তা না করেই সাইকেলে উঠে বসলাম। সাইকেল চলতে শুরু করলো। কি অদ্ভুত রকমের ব্যাপার, চাকা ঘুরছে অথচ কোনো শব্দ নেই। কিছু দূর যেতেই আমরা সেই পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, আমার নিঃশ্বাসে কুয়াশা জমতে শুরু করলো। এখানে আগে কেউ নামতো না। লোকটা হঠাৎ বলল, কেন? আমি জিজ্ঞাসা করলাম। সে মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলো, কারণ যারা নামতো তারা আর পুরো মানুষ হয়ে ফিরতো না। আমি তখন খেয়াল করলাম লোকটার কোনো ছায়া নেই। হঠাৎ সাইকেল থেমে গেল, লোকটা নামলো, কিন্তু আমি নড়তে পারলাম না। শরীরটা যেন শক্ত হয়ে গেছে, সাইকেলের সঙ্গে একদম আটা দিয়ে বদ্ধ হয়ে আছে। সে আমার দিকে এগিয়ে এলো, খুব কাছে এসে ফিসফিস করে বলল, তুমি জানো আজ কয়টা বছর পূর্ণ হলো? আমি কিছু বলার আগেই সে বলল, আজই এই রাস্তার আমাকে নামিয়ে দিয়েছিল। হঠাৎ চারপাশে অসংখ্য পায়ের শব্দ আসলো।
কবরস্থানের ভিতর থেকে কেউ কেউ উঠে আসছে। মাটির গন্ধ, পচা ফুলের গন্ধ। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। ঠিক তখনই হঠাৎ আলো। একজন পথচারী টর্চ জ্বালিয়ে চেঁচিয়ে উঠল, এই কে ওখানে? সব কিছু হঠাৎ করেই মিলিয়ে গেল। সাইকেল, লোকটা, সব কিছুই একদম নেই। আমি মাটিতে বসে পড়লাম। পরদিন সকালে জানতে পারলাম এই রাস্তায় ঠিক 1 বছর আগে একজন যুবক নিখোঁজ হয়ে গেছিল। তার লাশ পাওয়া যায়নি। এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে তারও কোনো খোঁজ মেলেনি এখনো। কিন্তু সবাই এটা বিশ্বাস করে এই বাড়িটা এখনো, এই রাস্তাটা এখনো সেই ভয়ের কারণ হয়ে আছে। কিন্তু পরের দিন যখন আমি আমার বন্ধু এবং আমার আশেপাশের কয়েকজন সহপাঠী সহ সেই জায়গাটায় গেলাম, কিন্তু সেখানে আসলে আমরা কিছুই দেখলাম না। শুধুমাত্র একটা গাছ আর কিছু আলগা মাটি ছাড়া সেখানে কিছুই নেই। পরদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রাত্রের বেলা আগামী আমাবস্যায় দেখব যে আসলে এখানে কি আসে বা কি থাকে। তো সব কিছু উপেক্ষা করে আমরা চলতে লাগলাম আমাদের প্ল্যান অনুসারে। পর আমাবস্যায় আমরা সবাই প্ল্যান করে একদম সব কিছু ঠিকঠাক করে রওনা দিব সেই গাছের দিকে। কিন্তু পথের মধ্যে আমাদের পথ আটকে দাঁড়ালো একটি অবয়। আমরা আসলে কোনো কিছু চিন্তা করার আগেই সবাই সবার মতো তৈরি হয়ে গেছে। যা কিছুই হোক না কেন আজকে এর শেষটা আমরা দেখেই নেব। তারপর যেই কথা সেই কাজ, সবাই সবার মতো প্রস্তুত হয়ে গেল। কিন্তু নিমিষের মধ্যে আমরা দেখলাম সেখানে আর কিছুই নেই। এভাবে আরও চলতে লাগলাম সামনের দিকে। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও আমাদের সঙ্গে সেদিন আর কিছুই হয়নি। এই সব কিছু মিলে আমরা এমনভাবে যাচ্ছিলাম বা এমনভাবে আমাদের সময়গুলো কাটতেছিল যেন মনে হচ্ছিল 1000 বছর ধরে সেখানেই ছিলাম। যাই হোক দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। আমি আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় লিসেনার্স, আপনারা নড়াইলের আলামিনের ঘটনা শুনতে চান? নড়াইলের লোহাগাড়া উপজেলার আলামিন, ওর ঘটনাগুলো সাধারণত ওর যে জায়গা বা ওর যে বাড়ি লাহুরিয়া ইউনিয়ন, এই লাহুরিয়া ইউনিয়ন কেন্দ্র করে সিংহভাগ ঘটনাগুলো হয়ে থাকে। আর এবারে সে যে ঘটনাটি পাঠিয়েছে এটিও লাহুরিয়া ইউনিয়নের একটি জায়গা কেন্দ্রিক ঘটনা। এই জায়গাটির নাম মদন গেরে। আমি আবারও বলছি, জায়গাটির নাম মদন গেরে। এই জায়গাটির নাম কেন মদন গেরে হলো সেই সম্পর্কে একটি ঘটনা রয়েছে, যেটি আপনাদেরকে বলা জরুরি বলে মনে করছি। তারপরে আমি মূল ঘটনায় চলে যাব। তবে এখন যে ঘটনাটি বলবো সেটিও মূল ঘটনারই গুরুত্বপূর্ণ একটি অংশ। সাল 1980। আজকে যে জায়গাটার নাম মদন গেরে, সেটার নাম তখন ছিল বেদের ডাঙ্গা। বেদে সম্প্রদায়ের লোকেরা বেশ কিছুদিন ওখানে একটা সময় ছিল, যার কারণে ওইটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। ওখানে সাধারণত লোকবসতি
থাকে না বললেই চলে। আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি ছিল তখন। এখন সেখানে কিছুটা আশেপাশে ঘরবাড়ি আছে, কিন্তু তখন এরকম ছিল না। আর বেদেরা তো দেখা যাচ্ছে যে তারা তো লোকালয়ের মধ্যে থাকে না, একটা নির্দিষ্ট মানে লোকালয় থেকে একটু দূরে একটা জায়গায় থাকে, অল্প সময়ের জন্য থাকে আবার চলে যায়। ওই জায়গাটাতে মাঝে মাঝে বেদের সম্প্রদায়ের লোকেরা আসতো বলে স্থানীয় ভাষায় বা স্থানীয় ভাবে ওই জায়গাটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। তো যাই হোক, 1980 সালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে মদন নামক একজন ব্যক্তি, উনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন। তো মদন সে যে কাজটি করতো, ওই বেদের ডাঙ্গাতে ওর সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন ছিল। সে যেটি মানে ও যেটা করতো সেটা হচ্ছে যে রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পরে সে রাতের খাবার নিয়ে বাড়ি থেকে চলে যেত ওই বেদের ডাঙ্গাতে। ওখানে ওর স্যালো মেশিনের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘর থাকতো বা ছিল। সেখানে রাত একটু বেশি হয়ে গেলে রাতের খাবারটা খেয়ে সে ওই স্যালো মেশিন দিয়ে পানি সেচ দিত আশেপাশের বিভিন্ন জমিতে। সেটিও হেঁটে হেঁটে দেখতো যে সব জায়গা ঠিকঠাক মতো পানি যাচ্ছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক করে আবার সে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়তো। সকালবেলা সে বাড়িতে চলে আসতো। সে তো গরিব মানুষ ছিল, তো এই কারণে সে এই কাজটির পাশাপাশি এক্সট্রা ইনকাম হিসাবে সে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালতো। সকালবেলা বাড়িতে এসে গোয়ালঘর থেকে গরু ছাগলগুলো বের করতো, তাদেরকে আবার মাঠে বেঁধে দিয়ে আসতো। এভাবেই চলে যাচ্ছিল তার প্রতিদিনের জীবন। একদিন সকালবেলা এই মদন সে আর বাড়িতে আসছিল না। তার ওয়াইফ সে দেখে যে কি ব্যাপার, তার হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি। কিছু সময় অপেক্ষা করে, কিন্তু তার পরেও আসে না। সাধারণত মদন বাড়িতে ফেরার পর গরু এবং ছাগলগুলোকে দূরে মাঠে বেঁধে দিয়ে আসতো। এখন গরু ছাগলগুলো তো ক্ষুধায় চিৎকার চেঁচামেচি করছে। এখন কোন জায়গাটাতে গিয়ে মদন বেঁধে দিয়ে আসতো সেটা সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা ছিল না। এই কারণে উনি চিন্তা করছিল যে আরো একটু দেখি তার হাজবেন্ড আসে কিনা, এই চিন্তা করছিল সে। যখন সকাল 10টা পার হয়ে 11টা হয়ে গেছে, তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রিয় লিসেনার্স, এমনও তো হতে পারে যে সে সকালবেলা বাড়িতে ফেরেনি, কিন্তু অন্য কোথাও কোনো কাজ আছে সেখানে গিয়েছে। সাধারণত মদনের যে অভ্যাসটি ছিল সেটি হচ্ছে যে কোথাও কোনো কাজ থাকলে বা আসতে দেরি হলে অবশ্যই সে তার ওয়াইফকে বলে যেত। আর দেখা যেত যে গ্রামের অনেক মানুষ বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাস খেলে। তো এই ধরনের কোনো অভ্যাস কিন্তু মদনের ছিল না, যে তাস খেলে সময় নষ্ট করবে বা তার কোনো বন্ধু বান্ধবের সাথে সে সময় নষ্ট করবে, এই ধরনের অভ্যাস তার ছিল না। যার কারণে সে কখনোই নিজের বাড়ি, তারপরে তার ওই যে স্যালো মেশিনের যে ঘর বা সেচ সংক্রান্ত বিষয়, এর মধ্যেই তার জীবনযাপনটা আবদ্ধ ছিল। তখন এই বিষয়টি চিন্তা করে মদনের স্ত্রী, উনি তার ছেলেকে নিয়ে তার হাজবেন্ডকে খুঁজতে বের হন। তার ছেলের নাম ছিল কৃষ্ণ। তো তার ছেলেকে সাথে নিয়ে সে বের হয়ে যায়। বের হয়ে সে প্রথমে ওই বেদের ডাঙ্গাতে যায়। বেদের ডাঙ্গাতে গিয়ে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে যখন কোথাও পাচ্ছিল না, তখন আরো লোককে ডাকে যে আসলে তাকে তো খুঁজে পাচ্ছি না। সবাই মিলে যখন খুঁজতে থাকে তবুও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে বেশ দূরে, মানে তার যে স্যালো মেশিনের ঘর সেখান থেকেও বেশ দূরে, মানে হাঁটতে হাঁটতে মদনের স্ত্রী এবং তার ছেলে কৃষ্ণ সে দেখে যে ধান ক্ষেতের মাঝখানের দিকে একটি জায়গায় মনে হচ্ছে যে ওই ধানগুলো একটু দুমড়ানো মসৃণ, মানে মাটিতে শুয়ে পড়া, কিন্তু অন্য জায়গায় ধানগুলো দাঁড়িয়ে আছে, ধান গাছগুলো। তখন তারা চিন্তা করে কি ব্যাপার, এখানে এমনটা কেন? মদনের স্ত্রীর সন্দেহ জাগে মনে। সে তার ছেলেকে সাথে নিয়ে ওই ধান ক্ষেতের ওই জায়গাটাতে চলে যায়। ওখানে গিয়েই একটা ভয়ানক দৃশ্য সে দেখতে পায়। সে দেখে জাস্ট হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে, আর হাঁটু থেকে শরীরের মানে নিচ পর্যন্ত, মানে মাথা পর্যন্ত, মানে ওই অবস্থাতে আর কি, মানে মাথা পর্যন্ত মাটির নিচে। মদনের পায়ে কিছু কাটা দাগ ছিল। ওই পায়ের ওই কাটা চিহ্ন দেখেই মদনের স্ত্রী বুঝতে পারে এটি তার স্বামী।
সে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশেপাশ থেকে যে লোকগুলো ছিল মদনকে খুঁজছিল বা আশেপাশে যে লোকগুলো মাঠে কাজ করছে তারাও চলে আসে। এসে অবস্থা দেখে, সেখান থেকে মদনকে তারা মাটি খুঁড়ে বের করতে যায়। মাটি খুঁড়ে বের করতে যাওয়ার সময় তারা একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, সেটি হচ্ছে যে মদনের শরীরের যে অংশটা মাটির নিচে চলে গেছে, সেটি ওই মাটির আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে মাটি খুঁড়ে মদনকে এই মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে বা গেড়ে ফেলা হয়েছে। মনে হচ্ছে যে মদন এমনিতেই কোন ধরনের মাটি খোঁড়া ছাড়াই তার শরীরের অংশ মাটির মধ্যে ঢুকে গেছে। যেমনটা কোন একটা গাছ যদি দীর্ঘদিন ধরে মাটির উপর দাঁড়িয়ে থাকে, তখন আশেপাশে মানে তার গাছের গোড়ালি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাছটি অনেকদিন ধরেই এখানে আছে, অথবা এখানেই এই গাছটির জন্ম হয়েছে। কিন্তু সদ্য মাটি খুঁড়ে যদি কোনো গাছ লাগানো হয়, তাহলে কিন্তু ওই গাছের গোড়া দেখে বোঝা যায় যে এখানে মাটি খোঁড়া হয়েছিল, খুঁড়ে এই গাছটি লাগানো হয়েছে। ঠিক সেই বিষয়টি আমি বুঝাতে চাচ্ছি যে মদনের পায়ের যে নিচের অংশ, মানে নিচের অংশ বলতে যেটা বোঝাচ্ছি, মানে যেহেতু তার মাথাটা নিচের দিকে ছিল, মানে হাঁটু থেকে উপরের দিকে, মানে ওই অবস্থাতে পায়ের নিচের অংশ আর কি, সেটি দেখে কিন্তু মনে হচ্ছিল না যে মাটি খুঁড়ে মদনকে মাটির নিচে গেড়ে ফেলা হয়েছে। এত নিখুঁত ভাবে কোনো কাজ মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, গ্রামবাসী মাটির নিচ থেকে তার যে অংশটুকু ছিল মাটির নিচে সেটি তুলে ফেলে, তাকে শ্মশানে গিয়ে সৎকার করা হয়। 1980 সালের পর থেকে নিয়ে 1996 সাল পর্যন্ত ওই জায়গাটাতে তেমন কোনো ভয়ের ঘটনা তেমন একটা শোনা যায় না। মদনকে যেহেতু ওই জায়গাতে গেড়ে ফেলা হয়েছিল, এরপর থেকে নিয়ে ওই জায়গাটার নাম বেদের ডাঙ্গা থেকে পরিবর্তিত হয়ে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায় মদন গেড়ে। আর আজকের ঘটনাটা মূলত এই মদন গেড়ে স্থানকে কেন্দ্র করেই। তো প্রিয় লিসেনার্স, মদন গেড়ে এই জায়গাটাতে পরবর্তী ঘটনার অস্তিত্ব আমরা পাই 1996 সালে, মানে উল্লেখযোগ্য ঘটনা। 1996 সালে ওখানকার আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সিদ্দিক, সে একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়। সেটি হচ্ছে সিদ্দিক মূলত গরুর গাড়ি চালাতো, মানে তার গাড়িটা ছিল মূলত মালবাহী গরুর গাড়ি। 1996 সালে একদম গ্রামের প্রত্যন্ত এলাকায় তো তখন এরকম পিক আপ, নসিমন, করিমন, ভটভটি বা অটো এগুলো তো প্রশ্নই ছিল না। তখন এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল তখন একমাত্র ভরসা। গ্রামের মানুষের বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গায় সে পৌঁছে দিত তার গরুর গাড়িতে করে। একবার একটা বাসা থেকে তাকে খবর দেওয়া হয়, বলা হলো যে মদন গেড়ের ওই জায়গাটাতে তাদের বিশাল জমিতে ধান কাটা হবে। তো ধান কাটা হবে, এই ধানগুলো সে তার গরুর গাড়িতে লোড করে সে ওই ধানের মালিকের বাড়িতে এনে রাখবে, যাতে ধানগুলো পরবর্তীতে মাড়াই করা যায়। তো মদন গেড়ে থেকে ওইখানে নিয়ে আসতে তার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30-35 মিনিট লাগে আর কি, ওই জমি থেকে ওই জমির ধানের যে মালিকের যে জায়গা আর কি, মানে বাড়ি, সেখানে নিয়ে আসতে। তো সে চিন্তা করলো, সানন্দে রাজি হয়ে গেল যে ভালোই তো হবে, জিনিসটা মন্দ হয় না। সকাল থেকে সে কাজ শুরু করে দিল। একদিকে শ্রমিকরা ধান কাটছে, অন্যদিকে সিদ্দিক তার গরুর গাড়িতে সেই ধানগুলো লোড করে আবার মালিকের বাড়িতে নিয়ে আসছে। এভাবে সারাদিন কাজ করতে করতে দেখা গেল একদম সন্ধ্যার সময় বেশ কিছু ধান ওই জমিতে রয়ে যায়। তখন ওই জমির মালিক বলে যে আরো কিছু ধান রয়ে গেল, তোমার আজকে আর কাজ করার দরকার নেই, তুমি কালকে সকালে এসে ধানগুলো আমাকে দিয়ে যাও, এখন রাতের বেলা আর কাজ করার দরকার নেই, সারাদিন অনেক পরিশ্রম করেছো। কিন্তু সমস্যা হলো, সিদ্দিকের পরের দিন আরেকটি জায়গায় তার গরুর গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ ছিল। এখন ওই সময় তার মোবাইল ফোন এরকম ছিল না যে তাকে ফোন করে না করে দেবে, আর সেই ব্যক্তিও তার পরিচিত ছিল, যার কারণে তাকে যদি না করা হয় সে মনে কষ্ট পেতে পারে। এই জন্য সিদ্দিক চাচ্ছিল যে কোনো উপায়ই হোক রাতের বেলাতেই ওই ধানগুলো যেন এই ধানের মালিকের বাড়িতে পৌঁছে দেওয়া যায়। যেহেতু সিদ্দিক নিজেই খুব আগ্রহ দেখাচ্ছিল যে সে যে কোনো ভাবেই হোক সে ধানগুলো রাতের মধ্যেই
মালিকের বাড়িতে পৌঁছে দেবে। আর যেহেতু খুব বেশি ধান আর ছিল না, সিদ্দিক চিন্তা করছে ঘন্টাখানেকের মধ্যে আমার হয়তো কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু সন্ধ্যার পরের ঘটনা আর কি, মানে গভীর রাতের ঘটনা না। তো সিদ্দিক প্রথম এক মানে গরুর গাড়ি সে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে তখন মালিক জিজ্ঞেস করে আর কতটুকু ধান আছে কাটা। তখন সিদ্দিক বলে আর সর্বোচ্চ এক গাড়ি হবে। তখন আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ করছো তাহলে দিয়ে যাও, এক গাড়ি ধান আমাকে রাত্রে দিয়ে যাও। তখন সিদ্দিক আবার ওই মদন গেরের দিকে তার গরুর গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু এবার আর সিদ্দিক ধান নিয়ে ফেরত আসে না। ওই বাড়ির মানুষরা চিন্তা করছে দেখ না আসলেও সমস্যা নেই, কালকে আসবে। ওদিকে সিদ্দিকের যে স্ত্রী সে হঠাৎ করে মানে গরুর খুরের আওয়াজ শোনে যে গরু দৌড়ে দৌড়ে আসছে। তখন সে চিন্তা করে যে যাক তার হাজবেন্ড চলে আসছে বাড়ি। সে তখন ঘর থেকে বাইরে বের হয়ে সে শব্দ শুনতে পায় যে ওই গরু দুটি সরাসরি গোয়াল ঘরে ঢুকেছে। তখন চিন্তা করলো যে গোয়াল ঘরে গরু ঢোকার সাথে সাথে গরুগুলো তো খুঁটির সাথে বেঁধে রাখতে হয়, তখন গোয়াল ঘরে তো আলো নেই। তো উনি হাতে একটি এটাকে পিডিম বলি আর কি আমরা, যেটা প্রদীপ আর কি, এরকম একটা প্রদীপ নিয়ে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পরে মানে গোয়াল ঘরে যাওয়ার আগে কিন্তু ডাকতে থাকে যে সিদ্দিকের একটা ছেলে ছিল, তার নাম হলো ইয়ামিন। সে ডাকতে থাকে এই ইয়ামিনের আব্বা কখন আসলা, আমাকে তো ডাক দিলা না। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। তখন উনি গোয়ালঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে দেখে তার হাজবেন্ড সিদ্দিক সেখানে নেই, কিন্তু গরু দুটি দাঁড়িয়ে আছে। কিন্তু গরু দুটিকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। গরু দুটি এই সিদ্দিকের ওয়াইফকে দেখে প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে তারা তাদের স্বরে ডাকাডাকি শুরু করে এবং সিদ্দিকের ওয়াইফ সে খুব ভালো করে লক্ষ্য করছিল গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে আর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখে ভয় পেয়েছে এমন একটা ছাপ মানে গরুকে দেখেই তার চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। দ্রুত সিদ্দিকের ওয়াইফ গরুর গলায় থাকা দড়ি সে ওই খুঁটির সাথে বেঁধে ফেলে, গরুগুলিকে সেখানে রাখে আর কি। এখন চিন্তা করে যে গরুগুলি এভাবে চলে আসলো, গরুর গাড়ি কোথায় আর আমার হাজবেন্ডই বা কোথায়। তখন তাদের ছেলে ইয়ামিনকে নিয়ে ওই যে যেই বাড়ির ধান কেটে আনার কথা আর কি সেই বাড়িতে যায়। কারণ সিদ্দিক যাওয়ার আগে বলে গিয়েছিল যে আজকে সারাদিন সে কি কাজ করবে, কার বাড়ির ধান সে রাখতে যাচ্ছে। ওই বাড়িতে যায়, যাওয়ার পরে ওই রাতের বেলাতেই জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড তাদের বাড়িতে আছে কিনা বা কিছু জানে কিনা। তখন তারা বলে যে শেষ এক গাড়ি ধান সে আনতে গিয়ে আর ফেরত আসেনি, তারপরের খবর তারা আর জানে না। তখন সিদ্দিকের ওয়াইফ ওই বাড়ির লোকদের কাছে খুলে বলে যে কি ঘটনা ঘটেছে, যে কিভাবে দুটো গরু একা একাই চলে এসেছে এবং গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে। তখন মানুষদের বুঝতে আসলে সেভাবে কিছু বাকি থাকে না যে সিদ্দিক ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হয়েছে। মদন গেরের ঘটনা 16 বছর পর আবার হয়তোবা ফিরে এসেছে। সবাই যে যার মতো হাতে হারিকেন বা কিছু নিয়ে, কেউ মশাল নিয়ে মদন গেরেতে চলে যায়, গিয়ে সিদ্দিককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে সিদ্দিকের গরুর গাড়ির দেখা মেলে। দেখে যে গরুর গাড়িটি মানে যেখানে রাস্তা মূলত সেখান থেকে অনেক দূরে আর একটা ক্ষেতের মধ্যে ওই গাড়িটা ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কেউ ওইখান থেকে রাস্তা থেকে ছুঁড়ে মেরেছে, গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কারণ গাড়িটা ঠেলে নিয়ে আসা হলে গাড়িটার অবস্থা ভালো থাকতো, কিন্তু ছুঁড়ে মারলে পরে গাড়িটার যে দুমড়ে মুচড়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছে। গাড়ির চাকা দুটি দুদিকে পড়ে আছে, প্রচন্ড আঘাতে মাটির সাথে পড়ে প্রচন্ড আঘাত পেয়েছে গাড়ি, সেটা সহজেই বোঝা যাচ্ছে। তখন সবাই বুঝতে পারে যে আসলে সিদ্দিককে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল হয়তো আমাদের আশঙ্কাটাই ঠিক, সিদ্দিক ভয়ঙ্কর বিপদে পড়েছে। সবাই সিদ্দিককে খুঁজতে থাকে, কিন্তু আসলে খুব বেশিক্ষণ সিদ্দিককে খুঁজতে হয়নি। ওই সময় একটি মানে বড় জমিতে ফসল বোনার জন্য মাটি নিংড়ানো হয়েছিল, মানে মাটিগুলো ঢেলা হয়ে পুরো জমিতে হয়েছিল আর কি।
সেই জমির মধ্যে সিদ্দিককে পাওয়া যায়, কিন্তু সিদ্দিককে জীবিত পাওয়া যায় না, পাওয়া যায় সিদ্দিকের লাশ। সবাই দেখতে পায় যে সিদ্দিককে টেনে হিচড়ে অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার সমস্ত শরীর বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ছুলে গেছে, কারণ তাকে ওই মাঠের মধ্য দিয়ে, মানে ওই ঢেলাওয়ালা মাঠের মধ্য দিয়ে বহুবার টানা হেঁচড়া করা হয়েছে, যার ফলে সিদ্দিককে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। যাই হোক, সিদ্দিকের ডেড বডি পাওয়া যায়। সিদ্দিককে নিয়ম মাফিক তাকে দাফন করা হয়। এর পরবর্তীতেই ঘটে আরো একটি ঘটনা, তবে সেটা বেশি দিন পরের নয়, এই সিদ্দিকের মৃত্যুর অল্প কয়েকদিন পরে একটি ঘটনা ঘটে। ওই গ্রামে আরেকজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, যিনি এখনো জীবিত আছেন। তার নাম সবাই তাকে রহমান চাচা হিসাবে চেনে। তো ওই সময় উনি যে কাজটি করতেন সেটা হলো উনি কামলা দিতেন বিভিন্ন জায়গায়, কারণ ওই সময়টাতে কি হতো যে ধান কাটার জন্য প্রচুর কামলা লাগতো। তো দেখা যেত যে যখন বাড়ি থেকে উনি বের হতেন তখন 20 দিন 25 দিন 1 মাসের জন্য বের হয়ে যেতেন, এবং ওই যে চুক্তিতে উনি ধান কাটতে যেতেন সেই চুক্তি শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতেন। যার কারণে গ্রামে অনেক ঘটনা ঘটলেও সে দূর থেকে আসলে তেমন কোনো সংবাদ পেত না, আর তখন তো এরকম মোবাইল ফোনও ছিল না। রহমান চাচা উনি বাড়িতে ফিরে আসেন, ফেরত আসার পরে একটা বাড়ি থেকে তাকে তলব করা হয়। তিনি সেখানে যান। সে বাড়ির মালিক বলে যে আমার তো বেশ কিছু জায়গা নিয়ে কলই ক্ষেত তৈরি করেছি, তো কলই ক্ষেত গরুতে খেয়ে যায়, তারপর রাতের বেলা চুরি করে নিয়ে যায় মানুষজন, তো তুমি এটা পাহারা দাও। তখন চিন্তা করলো যে ভালোই তো হলো, যে মাত্র ধান টান কেটে টাকা পয়সা নিয়ে ফিরলাম, আর একটা কাজ পেয়ে গেলাম, আর এই কাজের জন্য তো আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, আমাদের গ্রামের একটা কাজ। তো ওই চিন্তা করে উনি রাজি হয়ে যান, এবং উনি দিনের বেলা রাতের বেলা 2 সময়তেই উনি ওই কলই ক্ষেত পাহারা দেওয়া শুরু করেন। তো এক রাতে উনি পাহারা দিচ্ছিলেন, হাঁটাহাঁটি করছিলেন ওই জমির চারদিক দিয়ে, জমির পাশে যে আইল থাকে সেই আইল দিয়ে। হঠাৎ করে উনি দূরে দেখতে পান যে সাদা স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক বসে আছে, কিন্তু পিঠ পেছন দিকে দিয়ে উনি বসে আছে, মানে মুখোমুখি না, মানে ইসের সাথে, রহমান চাচার সাথে মুখোমুখি অবস্থায় না। তখন হঠাৎ করে ওই লোককে চাঁদের আলোতে দেখে রহমান চাচা বলে যে এই কে ওখানে, ওখানে কে? এটা বলার পর ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর হঠাৎ করে ওইখান থেকে বলে ওঠে, কে ভাতিজা রহমান নাকি? আমি তোমার সিদ্দিক চাচা। বলে, সিদ্দিক চাচা আপনি এত রাত্রে এখানে একা একা বসে আছেন কেন? বলে, আমি একটু ক্ষেত দেখতে আসছিলাম, ক্ষেতে ঠিকঠাক মতো পানি দেয়া হচ্ছে কিনা এগুলো দেখতে আসছিলাম। তো তুমি কেমন আছো? বলে, আমিও ভালো আছি। তুমি এখানে কি করো? বলে, আমি যেই কলই ক্ষেত পাহারা দিতে আসছি, মানুষজন কলই চুরি করে রাতের বেলা, দিনের বেলাও চুরি করে, গরু ছাগল এসে খেয়ে যায়, এই জন্য এই ক্ষেতের মালিক আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। তো বেশ খানিকক্ষণ কথা হয়, এবং তারপরে সে মানে সিদ্দিক নামধারী যিনি, উনি বলে, ঠিক আছে ভাতিজা তুমি থাকো, আমি চলে গেলাম। এই বলে উনি হেঁটে হেঁটে চলে যায়। এখন গ্রামে মানুষের সাথে, বা আমরাও তো শহরে বিভিন্ন মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু যাদের সাথে দেখা হয় সবার গল্পই কি আমরা বাড়িতে এসে করি? নিশ্চয়ই করি না। তো রহমান চাচা এই সিদ্দিকের সাথে যে দেখা হয়েছে তার কথা কিন্তু বাড়িতে বলে না, বা সেটা কোনো গুরুত্বই দেয়নি। এরকম তো কতজনের সাথে দেখা হয়। প্রতি রাতে রহমান চাচার সাথে এই সিদ্দিকের দেখা হতো, গল্প গুজব করতো, কিন্তু এই ঘটনাগুলো সে বাড়িতে এসে বলতো না। এখন কেন বলতো না, সে কি ভুলে যেত নাকি এমনিতে বলতো না, এই বিষয়টা আমরা বলতে পারছি না। এক রাতে যখন সিদ্দিকের সাথে আবার দেখা হয়, তখন সিদ্দিক বলে, ভাতিজা আব্দুর রহমান, তোমার কালকে আর আসার দরকার নাই, কালকে আমি আসি এদিকে, আমি দেখবো না, কষ্ট করে তুমি আর এসো না, তোমার কোনো সমস্যা নেই, এখানে কেউ চুরি টুরি করবে না। বলে, ঠিক আছে চাচা, আমি কালকে আর আসবো না, কষ্ট করে। এই কথা বলে সে যদিও এখান থেকে চলে আসে, কিন্তু সে পরে চিন্তা করে, আচ্ছা সিদ্দিক চাচা আমাকে কেন যেতে নিষেধ করলো রাতের বেলা? তাহলে কি কলই চুরি সিদ্দিক চাচাই করবে? এগুলো সারাদিন তার মনের মধ্যে মানে
খটখট করতে থাকে। সে চিন্তা করে যে আমি যাব রাতের বেলা, দেখি তো সিদ্দিক চাচা কি কলই চুরি করে কিনা। সত্যি, তবে সে সন্ধ্যার পরে যায় নাই, সে সত্যি রাতের বেলা গিয়েছে, এই রাত 9টা-10টার দিকে। যাওয়ার পরে দেখে যে সিদ্দিক চাচা একটি ক্ষেতের আইলের উপর বসে আছে। রহমান চাচাকে দেখেই সিদ্দিক বলে ওঠে, ভাতিজা রহমান, তোমার এটা আসতে আমি মানা করছিলাম, তুমি আবার আসছো, আমার নিষেধ শুনলা না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তখন রহমান চাচা বলে যে চাচা আমি চলে যাচ্ছি, আপনি মনে কিছু নিয়েন না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রহমান চাচা মানে ঘুরে হাঁটা শুরু করে। কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে পেছন থেকে এক ধরনের শব্দ সে পায়, যেমন ক্ষেত থেকে কোনো কিছু যদি আমরা টেনে ছিঁড়ি তখন এক ধরনের টাস 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 শব্দ হয়, ঠিক এমন শব্দ। আর এই শব্দটা এমন ভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ওই কলই ক্ষেত থেকে কেউ কলই ছিঁড়ে নিয়েছে। তখন রহমান চাচা চিন্তা করে যে সিদ্দিক চাচা এই জন্যই হয়তো আমাকে আসতে বারণ করেছিল। সে পেছন দিকে ঘুরে কিছুটা পথ এগিয়ে কলই খেতে কাউকে দেখতে পায় না, দেখে কেউ নেই, আর ওই শব্দটাও বন্ধ হয়ে গেছে। তখন তিনি আবার ঘুরে হাঁটা শুরু করে বাড়ির দিকে, মনে করে যে তার মনের ভুল। কিন্তু এবারও কিছুটা আগানোর পরে রহমান চাচা আবার সেই একই শব্দ শুনে, টাস 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 শব্দ, মানে কলই ক্ষেত থেকে কলই ছেঁড়ার শব্দ। তখন উনি আবার ফেরত আসে, আবার ফেরত এসে উনি কাউকে দেখতে পায় না। তখন উনি ভয় পায় যে এটা তো স্বাভাবিক কিছু না রে, আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। উনি এক দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর উনি ওনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তোলেন। ডেকে তোলার পরে বলেন যে এই ঘটনায় সিদ্দিক চাচা আমাকে যেতে মানা করেছিল, তারপর আমি গেলাম, গিয়ে দেখি এই অবস্থা, পরে যে আবার ভয় পেয়েছি। তখন ওনার মা বাবা, মানে রহমান চাচার মা বাবা বলে যে বাবা তোমার কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে নাকি? সিদ্দিক তো বেশ কয়েকদিন হলো মারা গেছে। সে তো বিশ্বাসই করে না, না সিদ্দিক চাচার সাথে প্রতিদিন আমার দেখা হয়। বলে যে এটা তো অসম্ভব ব্যাপার, তুমি বাড়িতে আসার আগেই তো সিদ্দিক মারা গেছে, তোমাকে বিষয়টা বলা হয় নাই। সে পরের দিন সকালবেলা সত্যি এই সিদ্দিকের বাড়িতে যায়। যাওয়ার পরে সে তার পরিবারের মুখে বিষয়টা শোনে এবং সিদ্দিকের কবরও দেখে আসে, এবং সে জানতে পারে কিভাবে তাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত ছিল দেখে আমি বেঁচে গেছি, তা না হলে প্রতিদিন আমার সাথে এই ভয়ঙ্কর জিনটার দেখা হতো সিদ্দিক চাচার রূপে, কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি। আর আমার এভাবে ওই রাত্রে ঘুরে যাওয়াটা উচিত হয়নি। যাই হোক, সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে সে তার বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু সমস্যা হলো ওই কলই ক্ষেতের দায়িত্ব তো রমজান চাচাকে দিয়েছিল জমির মালিক, তাকে তো কলই ক্ষেত পাহারা দিতে যেতেই হবে। এই সিচুয়েশনে যখন তিনি পড়ে যান, তখন রমজান চাচার বাবা তিনি বলেন যে রহমান চাচা, রমজান না, তো রহমান তুমি একা একা যেও না, তোমার সাথে আমিও পাহারা দিতে যাবো, তাহলে তুমি ভয় না পাও। তখন বাবার কাছ থেকে এই ধরনের প্রস্তাব শুনে রহমান চাচা উনি যাওয়া শুরু করেন আর কি, যে ঠিক আছে যাব। তো দুজনই ক্ষেত পাহারা দিতে শুরু করেন। রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে তখন ওই রহমান চাচার বাবা যেহেতু বৃদ্ধ মানুষ ছিলেন, এতক্ষণ রাতের বেলা পাহাড় দিয়ে ওনার রাত জাগার অভ্যাস ছিল না ওইভাবে, তখন ওনারা চিন্তা করেন যে তারা চলে যাবে, এখন বাড়ির দিকে চলে যাবে, এখন আর কোনো চোর টোর আসবে না হয়তো। ওনারা যখন হাঁটা শুরু করেছেন, আপনারা জানেন যে এই জমির মাঝখানে আইল থাকে, আইলগুলা কিন্তু খুব একটা প্রশস্ত হয় না, পাশাপাশি দুইজন মানুষ কিন্তু হাঁটা যায় না, একজনকেই খুব সাবধানে আইলের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তো সামনে রহমান চাচার বাবা, পেছনে রহমান চাচা, দুজন হেঁটে যাচ্ছেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে রহমান চাচার বাবা পেছন দিকে তাকিয়ে দেখে যে রহমান চাচা নেই। কি ব্যাপার, কোথায় গেল? আমাকে না বলে তো চলে যাওয়ার কথা না। উনি আবার ব্যাক করে রহমান চাচাকে খুঁজতে আসেন এবং ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিন্তু হঠাৎ ওনার কানে একটা শব্দ ভেসে আছে, মনে হচ্ছে যে ধস্তাধস্তির শব্দ এবং গোংরানোর শব্দ।
কিন্তু কোথা থেকে আসছিল উনি বুঝতে পারছিলেন না। ওনাদের আবার টর্চ লাইট ছিল না, ওনারা চাঁদের আলোতে ম্যাক্সিমাম আসলে চলাফেরা করতেন না, এবং হাতে হারিকেন থাকতো আর কি। এখন হারিকেনের আলোতে তো খুব বেশি দূর দেখা যায় না। তো যতদূর ওনার মনে হচ্ছিল দূরে একটি মোটা লম্বা ছায়ামূর্তি উনি দেখছেন। মনে হচ্ছে যে ওই ছায়ামূর্তি কোনো কিছু মানে আশ্রানোর চেষ্টা করছে, এরকমটা মনে হচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে ওনার ছেলে বিপদে পড়ে গেছে। উনি জোরে জোরে আল্লাহু আকবার শব্দ করতে করতে ওই ছায়ামূর্তির দিকে দৌড়াতে থাকেন। তিনি আর ভয় পাননি, তার ছেলেকে তো বাঁচাতে হবে, সে যেই হোক, যত বড় দেও দানবী হোক, তার ছেলের জীবনটাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় এটি মানে মা বাবার একটা ভালোবাসা, যে সে বুঝতে পারছে ওখানে একটা পিশাচের কবলে তার ছেলে পড়েছে। সে নিজে ভয় পায়নি, তার ছেলেকে বাঁচানোর জন্য সে সেখানে ছুটে যাচ্ছিল। সে যখন ছুটে যায় তখন সে পিশাচটা সেখানে থাকে না, তখন তার ছেলেকে ওই ক্ষেতের মধ্যে পায়। ওই ক্ষেতে তো আসলে ইরিগেশনের বা সেচের জন্য পানি দেওয়া হয়েছিল, যার কারণে ভিতরে কাদা ছিল। ওই কাদার ভিতরে তার ছেলের মাথাটা কিছুটা ঢোকানো ছিল, মানে পুরোপুরি না। আর তার ছেলের মুখ দিয়ে, মানে রহমান চাচার মুখ দিয়ে গোমরানোর শব্দ হচ্ছিল। তাকে সেখান থেকে উনি উদ্ধার করেন, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। বেশ কয়েকদিন রহমান চাচা অসুস্থ ছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে যান। রহমান চাচা এখনো জীবিত আছেন, কিন্তু ওনার বাবা মারা গেছেন। মদন গেরে নামক যে জায়গাটি, সেই জায়গাটি এখনো আছে। এই জায়গাটিতে সবসময় যে ভয়ের ঘটনা ঘটে তা নয়, কিন্তু যখন ঘটে তখন মানুষকে একদম শেষ করে দেয়। আমরা রহমান চাচার জীবিত থাকার মাধ্যম দিয়েই পূর্ববর্তী কিছু ঘটনার লিঙ্ক খুঁজে পাই এবং সেটার রহস্য উদ্ঘাটন করতে পারি। প্রথমত, বেদের ডাঙ্গা যখন ছিল, বেদেরা নাকি সেখানে বেশি দিন থাকতে পারতো না, আসতো অল্প কিছুদিন থাকতো, চলে যেত। যদি কেউ জিজ্ঞেস করতে কি ব্যাপার এত তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছ কেন, তখন তারা বলতো জায়গাটা ভালো না, এটা বলে চলে যেত। কিন্তু তারা কেন ভালো না, এই জিনিসগুলো আসলে তারা কাউকে ব্যাখ্যা করেনি, আর লোকজন সেভাবে শুনতেও চায়নি। এরপরে যখন মদন মারা যায়, তাকে মাটিতে গেড়ে রাখা হয়, তারপর থেকে নাম হয়ে যায় মদন গেড়ে। মদনের মৃত্যুর পরে সিদ্দিকের মৃত্যু হয়, আর সিদ্দিকের পরে রহমান চাচার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু রহমান চাচা কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এটা আল্লাহ ভালো জানেন আর কি। এটা রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি বা আমরা জানতেও পারিনি। তো এটি ছিল ঘটনা।